আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সইয়ের পরিকল্পনা। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতেই ঐক্যমত্যে পৌঁছবে বলে প্রধান উপদেষ্টার আশা। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ র্যাব আনসার বাহিনী পোশাকের রং পরিবর্তন। সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ। অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং কিংস। সিলেট টাইগার্সকে 6 রানে হারালো ঢাকা ক্যাপিটালস। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন লজেক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ইতিমধ্যেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা চলছে। তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটাল ভবনের সিঁড়ি থেকে সরিয়ে ভেতরে নেওয়া হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন, জলবায়ু সহ গুরুত্বপূর্ণ কিছু নির্বাহী আদেশ জারির ইঙ্গিত দিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাইডেন প্রশাসনের নীতি থেকে সরে এসে যে বড় মাত্রার পরিবর্তনের কথা জানিয়েছেন ট্রাম্প, তাকে নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ফিরে আসি দেশের খবরে। জুলাই ঘোষণার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি কথা বলেন। পরবর্তী সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জ্যাকবসন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশে উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানায় তার দেশ। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জ্যাকবসনকে জানান, সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ। পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক বদলে যাচ্ছে। 3 বাহিনীর জন্য নতুন 3টি রং নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে জানানো হয়, এখন থেকে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গম রঙের। এই 3 বাহিনীর পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়া হবে। জনবান্ধব পুলিশ করতে মানসিকতা পরিবর্তনের সাথে দুর্নীতিও কমাতে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্তে নিরাপত্তা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে 33,648 জন বিদেশি অবস্থান করছেন। 31শে জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও কেউ অবস্থান করলে কর্মরত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্রীয় কাঠামোর মেরামত করতে হবে। গুলশানে বিএনপি সদস্যপদ নবায়নের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদের সদস্যপদ নবায়ন করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রাহুল রায়ের রিপোর্টটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে ফরম পূরণ করে চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করেন তিনি। কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ঝড়ের পর এবার রাষ্ট্র আর দলকে পুনর্গঠন করতে হবে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে, প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছি, প্রাকৃতিকগত কারণভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই। নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তারেক রহমান। এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের
সেই রকম মানুষ দরকার। সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও সদস্যপদ নবায়ন করেন। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে, এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে সদস্যপদ নবায়নের ফর্ম। প্রতিটি জেলা ও থানা পর্যায়ে চলবে এই সদস্য নবায়ন কর্মসূচি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ ধারণ করে তার গড়া দল সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা অতি দ্রুত রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। দেখুন জাকিয়া আক্তারের রিপোর্টটি। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ঘিরে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীতে ড্যাবের আয়োজনে আলোচনায় দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনোদিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকে না। একটা সময় তাদের বেছে নিতে হয় এবং তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, স্বৈরাচাররা জনকল্যাণে কাজ করে না বলেই জনগণ তাদের প্রতিহত করে। স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে না। ঢাকা মেডিকেল কলেজে 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের এবং শহীদের রক্তদান সেই আশা পূরণ হবে। দলের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর দেশ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত 15.5 বছরে জাতির পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। সংবাদ মাধ্যম ঠিকমতো ভূমিকা পালন করলে ফ্যাসিবাদের শাসন জেঁকে বসতে পারত না বলে মন্তব্য করেছেন তিনি। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, কোন সরকারের আমলেই লেখার অপরাধে যেন সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়। পরাগ আজিমের রিপোর্ট। দৈনিক সংগ্রাম প্রকাশনার 50 বছর পূর্তিতে বড় মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা অনুষ্ঠান। যোগ দেন রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা। শুভেচ্ছা বিনিময়ের পর বক্তৃতায় নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন তারা। সংগ্রাম হচ্ছে একটা প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীক, সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রতীক। কোন সরকারের আমলে যেন কোনো সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয়, তার মত প্রকাশের জন্য না হয়। বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সময় দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন গণমাধ্যমের উপর নির্যাতন হয়েছে। জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি, কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে।
সময় লাগে। তা আমরা আশা করব যে এটা সারবে, এটা থাকবে না। জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এসি তানজিল আহমেদ সহ 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের 2জনকে 5ই মার্চ এবং 1জনকে 3রা মার্চ আবারও হাজির করতে হবে। ট্রাইব্যুনালে এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদনের ওপর আদেশ হবে বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সর্বোচ্চ সতর্কতার সাথে প্রচারের আহ্বান জানিয়েছেন আদালত। রিপোর্টে আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যার অভিযোগে সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরে কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও উত্তরের একটি হত্যা মামলায় কনস্টেবল হোসেন আলীকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে শুনানি শেষে আদেশ দেন। একজন হচ্ছে কোনাবাড়ির ঘটনায় আপনারা যে হৃদয় কথা জানেন, হৃদয়কে যেভাবে মারা হয়েছিল, একদম চারিদিক দিয়ে ঘেরাও করে বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল, সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকটা ছিল উত্তরার ঘটনায়, যাই হোক আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানি হয়েছে। একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। না না করা যাবে না। এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি, এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত। 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ গণমাধ্যমে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রচার করতে বলেছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলা তদন্তে রংপুর গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের প্রতিনিধি দল। সকালে প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিমের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাইদকে গুলি করা হয় সেই স্থানটি পরিদর্শন করেন তারা। আবু সাইদ চত্বরে চায়ের দোকান সহ আশেপাশের দোকানপাটে যান তদন্তকারীরা। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য শওকত আলী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকদের সঙ্গে আবু সাইদ হত্যার বিষয়ে কথা বলেন ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। তিনি জানান, যত দ্রুত সম্ভব আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু করা হবে, তবে সময়সীমা বেঁধে দেওয়া হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। তা আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে, মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। আগামী বর্ষার আগেই চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের 4 মাসের সময় বেঁধে দেন 3 উপদেষ্টা। একই সাথে পাহাড় কাটা বন্ধে শ্রমিক নয় মালিকদের গ্রেফতারে কঠোর নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। দেখুন চৌধুরী ফরিদের রিপোর্টটি। হাজার কোটি টাকার প্রকল্প নিলেও কেন জলাবদ্ধতা নিরসন হচ্ছে না তা সরেজমিন দেখতে প্রধান উপদেষ্টার নির্দেশে চট্টগ্রামে আসেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। পরে মতবিনিময় সভায় জলাবদ্ধতা নিরসনে খাল নালা দখল মুক্তের পাশাপাশি পাহাড় খেকুদের রুখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা। যাদেরকে আপনারা উৎখাত করেছেন তাদেরকে এখনো টাকা দিতে পারেন, এই টাকা দিতে না পারলে পরে এটার কার্যকাল আরো দীর্ঘায়িত হবে। মহেশখাল যদি সংস্কার করি, ওই জায়গাটা যদি আমি ক্লিয়ার না করি তাহলে এই পানিটা যাবে না। উপদেষ্টারা বলেন, এবছরের মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় সরকার। পাহাড় কাটা বন্ধ করার জন্য জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনকে খুব নির্দেশ দেওয়া হবে। যিনি ফেল করবেন তাকে কিন্তু এটার দায়
নিতে হবে। সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতা বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়। পাহাড় কাটতে গেলে ওনারা ধরে হচ্ছে শ্রমিকদেরকে, গরিব শ্রমিকদেরকে ধরে লাভ কি? পাহাড়ের মালিককে ধরে আনেন, পাহাড়ের মালিককে গ্রেফতার করতে পারেন না? না পারার কি আছে? দুই একটা মালিক গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবার কথা থাকলেও এ পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে ৭৬%। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। প্রিয় দর্শক, এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। সাইদুর, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই বিপিএল আপডেট। বিপিএলের ২৮তম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নিল চিটাগাং কিংস। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯১ রান তুলে হোস্টরা। ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান করে নাঈম ইসলাম, ৪৫ রান করে রান আউট হন গ্রাহাম ক্লার্ক। রাজশাহীর তাসকিন ও মোহর শেখ নেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দুর্বার রাজশাহী। কিংদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ৮০ রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয় হজম করে রাজশাহী। নাঈম ও শরীফুল নেন ২টি করে উইকেট। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হন নাঈম ইসলাম। অষ্টম ম্যাচ খেলে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগাং কিংস। বিপিএলের এবারের আসরে দ্বিতীয় ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটাল। প্লে অফের লড়াই থেকে প্রায় ছিটকে পড়া ঢাকা দারুণ উপভোগ্য ম্যাচে ৬ রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ঢাকা ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গড়া বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পর সেঞ্চুরি হাঁকানো লিটন এই ম্যাচেও ৪৮ বলে খেলেছেন ৭০ রানের ইনিংস। পেরেরার সঙ্গে তিনি গড়েন ৮৫ রানের পার্টনারশিপ। অধিনায়ক থিসারা পেরেরা করেছেন ১৭ বলে ৩৭ রান। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি সিলেট। শেষ ওভারে জেতার জন্য স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল ২৩ রান। মুস্তাফিজের করা ওভারের প্রথম ২ বলে আফগান ব্যাটার সমিউল্লাহ সিনোয়ারি ১০ রান নিলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। বিপিএলে নিজ দলের ক্রিকেটার দাউহিদ মালানের সঙ্গে তাকে ঘিরে বিতর্কিত ও অতিরঞ্জিত খবরে চটেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। ইংলিশ ব্যাটার মালানো জানিয়েছেন তামিমের সঙ্গে তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। চলতি বিপিএল সিজন 11-এ বিতর্ক পিছু ছাড়ছে না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। মাঠে নানা ঘটনার সাথে তার জড়িয়ে পড়া গণমাধ্যমে প্রকাশিত নানা সংবাদকে অতিরঞ্জিত বলে মনে করেন বাংলাদেশের এই ব্যাটিং লেজেন্ড। চিটাগং কিংসের বিপক্ষে রোববারের ম্যাচে ইংলিশ ক্রিকেটার ও টিমমেট দাউহিদ মালানের সঙ্গে তার রান আউট পরবর্তী ঘটনা গণমাধ্যমে ঠিকভাবে আসেনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ফরচুন বরিশালের কাপ্তান। তামিমের সঙ্গে বদানুবাদের কথা অস্বীকার করে ইংলিশ ব্যাটার জানালেন তামিমের মুখোমুখি হতে নয়, প্রতিপক্ষের ফিল্ডারের কথার জবাব দিতেই এগিয়েছিলেন তিনি। I held my hand up and said sorry. Tamim turned around and walked away. And then I had a go at one of the other players who'd had a go at me, and then the next thing I know I'm standing in front of you guys doing a press conference. But me and Tamim have never had an issue and never said a word in anger to each other. The media likes to make a story, and I guess whenever Tamim is involved it always gets more headlines, and people like to throw him under the bus, but no, me and Tamim have never had an argument in our life. অধিনায়ক তামিমের প্রশংসা করেছেন এই ইংলিশ ক্রিকেটার। Yeah, maybe. You know, he's one of the biggest names in Bangladesh sport, and you know he's been a hero to the country, so I guess anything that involves him will create a headline, and that's what newspapers and media want. They want clicks and headlines and people to read the news and create scandals, but no, once again. অধিনায়ক হিসেবে তামিমের নেতৃত্ব শুধু মাঠে নয়
মাঠের বাইরেও উপভোগ করেন বলে জানিয়েছেন মালান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। পুঁজি নিয়েও শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে দুরন্ত লড়াই করেও হেরে গেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত 2 উইকেটে ম্যাচ হেরেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচে বাংলাদেশ তোলে 9 উইকেটে 92 রান। অস্ট্রেলিয়া 8 উইকেট হারিয়ে ও মাত্র 4 বল বাকি থাকতে জয়ে পৌঁছায়। বাংলাদেশের হয়ে সাথে নামা আফিয়া আসিমা করেন সর্বোচ্চ 29 রান। এছাড়া ওপেনার সুমাইয়া আক্তার করেন 13 বলে 13 রান। জবাবে অজি তরুণীরা 3 ওভারে 26 রান তুলে সহজ জয়ের পথে এগোচ্ছিল। এরপরই টাইগ্রেস বোলারদের কঠিন প্রতিরোধে পড়ে তারা। বাংলাদেশের পক্ষে মাওয়া 15 রানে নেন 3 উইকেট। বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি সাইদুরের কাছে। অনেক ধন্যবাদ দেওয়াল আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। রংপুর মাতিয়েছে বিপিএল এর অপ্রতিরোধ্য টিম রংপুর রাইডার্স। দুপুরে হেলিকপ্টার যোগে খেলোয়াড়রা রংপুর স্টেডিয়ামে আসেন। এরপর খোলা ট্রাকে তারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। হাজার হাজার ক্রিকেট প্রেমীদের উপস্থিতিতে রংপুর স্টেডিয়ামের মঞ্চে বিপিএল এর শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ সময় রংপুর রাইডার্স টিমকে স্বাগত জানান ভক্তরা। আপনাদের এই ভালোবাসা থেকে অনুপ্রেরণা যোগায় কিভাবে আমরা ফাইনালে যেতে পারি। আর ইনশাল্লাহ কথা দিলাম, আপনাদের এই অনুপ্রেরণা আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি জিতে আবার ইনশাল্লাহ আসবো এখানে। বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে সাঁজোয়া কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া পূর্ব আঞ্চলিক পরিচালকের পদ বাতিল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর এবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে দুদক। দুদক জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন হাসিনা কন্যা পুতুল। রিপোর্ট রুকসানা আমিনের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের দুর্নীতি নিয়ে এবার সরব দুর্নীতি দমন কমিশন। মায়ের ক্ষমতা অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ বাগিয়ে নেয়ার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অটিজম সেল অপব্যবহার করে ভুয়া প্রকল্প তৈরি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিচ্ছে সংস্থাটি। এছাড়া পুতুলের বিরুদ্ধে সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে সামাজিক ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগেরও তদন্ত করছে দুদক। অবৈধ সম্পদ অর্জন সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় একটি মামলা রুজু করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও মামলা করেছে দুদক। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
আটকে রাখা বাংলাদেশি 4 কার্গো জাহাজের মধ্যে 2টি ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা কাজ করছে। প্রিয় দর্শক, কক্সবাজার প্রতিনিধি সরওয়াজ আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদি মাহমুদের রিপোর্টটি। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসা 4টি কার্গো জাহাজ নাফ নদীতে তল্লাশির নামে জিম্মি করেছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এগুলোর মধ্যে শনিবার প্রথম দফায় জিম্মি থাকা একটি জাহাজ ছেড়ে দিয়েছিল তারা। দ্বিতীয় দফায় ছেড়ে দিল আরও 2টি জাহাজ। এগুলো টেকনাফ স্থলবন্দরে পৌঁছালেও এখনও তাদের হেফাজতে রয়েছে আরও একটি। দুই দেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং রাজস্বের সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে বোটগুলা নির্বিঘ্নে আসার জন্য আমাদের দেশের নাব্যতা সংকট নিরসন অতি দ্রুত দরকার। আরাকান আর্মি চেক করার জন্য নিয়ে গেছে, চেক করার পরে 2টা চেক হয়ে গেছে, 2টা পাঠা গেছে, আরেকটা ওইখানে আছে, ওইটা চেক করার পরে 2টা পাঠা দিই। জাহাজ ফেরত পাওয়ার পর ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটেনি। তারা কোনো যোগাযোগ করে নাই, শুধু তারা আমাদের ইয়াঙ্গুনে যে যারা মালগুলো আমাদের সাথে আমাদের ইয়াঙ্গুনের ফাটি তাদের থেকে তারা কথাবার্তা বলে চেকিংয়ের জন্য বলে তারা ছেড়ে দিচ্ছে। আমাদের এই কাস্টম, আমাদের শ্রমিক, আমাদের সেনা স্টাফরা সবাই অস্তিত্বের মধ্যে আছি। ঠিক মতো যদি মাল আসে আমাদের বন্দরের কর বৃদ্ধি পাবে। কার্গো জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ আনুমানিক 20 থেকে 30 কোটি টাকার মালামাল ছিল। সাদি মাহমুদ, চ্যানেল আই। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার মেয়র সাদাত হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা হয়েছে। স্বচ্ছতা ফেরাতে অডিটের মাধ্যমে আর্থিক বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান মেয়র। এছাড়া ভিসি, প্রভিসি ও ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার ইফতেখার মনিরকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এবারে দৃষ্টি দেব প্রতিবেশী দেশ ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নিহতের পরিবারকে 17 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারক। গত বছরের আগস্টে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার বিচার চেয়ে কয়েক মাস উত্তাল ছিল পশ্চিমবঙ্গ। আদালতের রায়ের পর সিবিআইয়ের তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে নিহত চিকিৎসকের পরিবার। রায়ের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকারের হাতে মামলা থাকলে এ ঘটনায় আগেই ফাঁসির আদেশ হতো। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব মঞ্চ নাটক। এরই ধারাবাহিকতা আইস্ক্রিনে চলছে মঞ্চ নাটক টিনের তলোয়ার। ব্রিটিশ শাসনামল নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প, যেটি পরিবেশন করেছে প্রাঙ্গণে মোর নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে শীতকালীন শাকসবজির ফলন ভালো হয়েছে, তবে ভরা মৌসুমে সবজির দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
টেকসই উন্নয়ন, সাম্য ও সামাজিক ঐক্যের জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে USAIDর হোস্ট অ্যান্ড ইম্প্যাক্ট কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটিজ শীর্ষক কর্মসূচিতে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, কক্সবাজার এবং পার্বত্য এলাকার বহুমুখী পণ্য যেমন বাঁশ, বেত, হস্তশিল্প, মধু ও পাহাড়ি ফল দেশের বাজারে প্রসারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে US চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন বলেন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিতে থাকা জনপদে টেকসই উন্নয়ন নিশ্চিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে নীতি নির্ধারক, উন্নয়ন অংশীদার এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। Challenges from natural disasters like cyclones and hurricanes and flooding, which not only threaten lives directly but also create a ripple effect and prevent people from achieving the kind of economic outcomes and the food security and the educational outcomes that they want. And these are complicated problems, and we all need to work together to find durable solutions. We will be able to make real changes in people's life, make their life safe, as well as make sure that they do not remain hilly peoples who are unknown to the rest of Bangladesh. I think this market mechanism, this market opportunity will connect the hilly people with the rest of the people of Bangladesh. সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার হারানোর আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কারচুপি সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেছেন, ভোটের কার্যক্রম শুরু হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন শপথবদ্ধ। মঈন হোসেনের ছবিতে রিপোর্ট করছেন নাজিব বেগ। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সাভার উপজেলা পরিষদে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। 2008 সালের 1 জানুয়ারি অথবা এর আগে জন্মগ্রহণকারী এবং বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত করা হবে। মৃতদের বাদ দিতে তথ্য সংগ্রহ করা হবে। এবার আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো এই আশা। তো আমার যে পছন্দের ক্যান্ডিডেট থাকবে তাকে যেন আমি ভোট দিতে পারি। ভোটার তালিকা হালনাগাদে যেন ত্রুটি না হয় সে বিষয়ে সতর্ক করেন কমিশনাররা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করি, যদিও বা আমরা বাড়ি বাড়ি যাই না, এই অভিযোগটা যেন শুনতে না হয়। আমি জানি এটা অনেক কঠিন, বাট চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। সেবার মনোভাব নিয়ে তথ্য সংগ্রহ করবেন। কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। সিইসি বলেন, ভোটের নামে প্রহসন চায় না কমিশন, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের সহযোগিতা চান তিনি। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব? ভোটার তালিকার স্বচ্ছতায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান সিইসি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বচ্ছ ভোটার তালিকা অপরিহার্য। তাই এই হালনাগাদ কার্যক্রম যেন নির্ভুল হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, সাভার। হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য ঢাকা ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। গুলশানের নগর ভবনে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন ও সময়োপযোগী সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
রাজধানীর ধানমন্ডিতে সুরভি স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড ফান্ড লিমিটেড BIFFL এর আর্থিক সহায়তায় স্কুলের প্রায় 350 শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। সুরভির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে BIFFL এর প্রধান নির্বাহী কর্মকর্তা SM আনিসুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। পরে স্কুল শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওটাবের আয়োজনে রাজধানীর IDEB ভবনে মুক্তিযুদ্ধ মিলনায়তনে বিগেস্ট ট্যুরিজম সিজন 2 অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ওটাব ছাড়াও দেশের স্বনামধন্য রিসোর্ট, হোটেল, মোটেল, রেস্তোরাঁ মালিক সমিতি সহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। সেই সময় ওটাবের সভাপতি, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য সদস্য এবং বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও বিরতি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাওলা বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার পক্ষে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। এবারে খেলার খবর। আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সবজি সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সইয়ের পরিকল্পনা। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতে ঐক্যমত্যে পৌঁছবে বলে প্রধান উপদেষ্টার আশা। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন। সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ। অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং কিংস। সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারালো ঢাকা ক্যাপিটালস। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelaionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।